স্টোরিজ আনফোল্ডে আমরা এসেছি জানা অজানা গল্পের সম্ভার নিয়ে। আশা রাখব আমাদের শিল্পীদের অভিনয়ের মাধ্যমে এই গল্পগুলো আপনার কান ছুঁয়ে হৃদয়ের কাছাকাছি পৌঁছে যাবে। যদি আমাদের গল্প আপনার ভালো লাগে তাহলে অবশ্যই স্টোরিজ আনফোল্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা তথা বিশ্ব সাহিত্যের এক বিশিষ্ট নাম। মূলত তাঁর হাত ধরেই বাংলা সাহিত্যে ছোট গল্পের সূচনা হয়। স্টোরিজ আনফোল্ডে আজ শুনবেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি ছোট গল্প, বদনাম। সদর দরজা দিয়ে লাফ দিয়ে নেমে পড়লেন ইন্সপেক্টর বিজয়বাবু। গায়ে ছাঁটা কুর্তা, কোমরে কোমরবন্ধ, হাফ প্যান্ট পরা, চলনে কেজো লোকের দাপট। দরজার কড়া নাড়া দিতেই স্ত্রী সৌদামিনী এসে দরজা খুলে দিলেন। এমন করে তো আর পারিনি। রাত্রিরের পর রাত্রির খাবার আগলে বসে থাকছি। তুমি কত চোর ডাকাত ধরলে, সাধু সজ্জনও বাদ গেল না। আর আর ওই একটা লোক অনিল মিত্তির, তার পিছন পিছন তাড়া করে বেড়াচ্ছ, আর সে থেকে থেকে তোমার সামনে এসে নাকের উপর বুড়ো আঙুল নাড়া দিয়ে কোথায় দৌড় মারে তার ঠিকানা নেই। দেশশুদ্ধ লোক তোমার এই দশা দেখে হেসে খুন। এ যেন সার্কাসের খেলা হচ্ছে। আমার উপরে ওর নেক নজর আছে কি ভাগ্যিস। ও বেলে খালাস আসামি বটে, তবু পুলিশে না রিপোর্ট করে কোথাও যাওয়ার হুকুম নেই। তাই আমাকে সেদিন চিঠিতে জানিয়ে গেল, ইন্সপেক্টর বাবু ভয় পাবেন না, সভার কাজ সেরেই আমি ফিরে আসছি। কোথায় সভা তার কোনো সন্ধান নেই। পুলিশকে ও যেন ভেলকি দেখাচ্ছে। শোনো তবে, আজ রাত্রিরের খবর দিই, শুনলে তোমার তাক লেগে যাবে। লোকটার কি আস্পর্ধা, কি বুকের পাটা। রাত্রির তখন 2টো, আমি তোমার খাবার আগলে বসে আছি। একটু ঝিমুনি এসেছে, হঠাৎ চমকে দেখি সেই তোমাদের অনিল ডাকাত। আমাকে প্রণাম করে বললে, দিদি, আজ ভাই ফোঁটার দিন, মনে আছে? ফোঁটা নিতে এসেছি। আমার আপন দিদি এখন চট্টগ্রামে কী সব চক্রান্ত করছে, কিন্তু ফোঁটা আমি চাই, ছাড়ব না। এই বসলুম। সত্যি কথা তোমাকে বলবো, আমার মনের মধ্যে স্নেহ উছলে উঠল। মনে হলো এক রাত্রির জন্য আমি ভাইকে পেয়েছি। সে বললে, দিদি, আজ 3 দিন কোনো মতে আধপেটা খেয়ে বনে জঙ্গলে ঘুরছি। আজ তোমার হাতের ফোঁটা, তোমার হাতের অন্ন নিয়ে আবার আমি উধাও হব। তোমার জন্য যে ভাত বাড়া ছিল তাই আমি তাকে আদর করে খাওয়ালুম। বললুম, এই বেলা তুমি পালাও, তার আসবার সময় হয়েছে। সে বললে, কোনো ভয় নেই, তিনি আমারই সন্ধানে চিতল বেড়ে গেছেন। ফিরতে অন্তত 3টে বাজবে। আমি রোয়ে বসে তোমার পায়ের ধুলো নিয়ে যেতে পারবো। এই পানটা আমি নিলাম দিদি। আচ্ছা, ইন্সপেক্টর বাবু হাভানা চুরুট খান তাই না? তারই একটা আমাকে দাও। আমি খেতে খেতে যাব সেখানে, যেখানে আমার দলের লোক সব আছে। তারা আজ সভা করবে। তোমার ওই ডাকাত অনায়াসে নির্ভয়ে সেই জায়গাটার নাম আমাকে বলে দিলে। তার নামটা শুনতে পারি কি? তুমি এমন প্রশ্ন আমাকে জিজ্ঞেস করলে, এর থেকে প্রমাণ হয় তোমার ডাকাত আমাকে চিনেছিল, কিন্তু তুমি আজও আমাকে চেনোনি। যা হোক, আমি তাকে তোমার বহু শখের একটি হাভানা চুরুট দিয়েছি। সে জ্বালিয়ে দিব্যি সুস্থ মনে পায়ের ধুলো নিয়ে চুরুট ফুঁকতে ফুঁকতে চলে গেল। বলো তো, সে কোন দিকে গেল? হ্যাঁ, তাদের সভাটা কোথায় হচ্ছে? কি এমন কথা তোমার মুখ দিয়ে বের হলো? আমি তোমার স্ত্রী হয়েছি, তাই বলি কি পুলিশের চরের কাজ করব? তোমার ঘরে এসে আমি যদি ধর্ম খুইয়ে বসি, তবে তুমিই বা আমাকে বিশ্বাস করবে কি করে? বিজয়বাবু তার স্ত্রীকে চিনতেন ভালো করে। খুব শক্ত মেয়ে, এর জেদ কিছুতেই নরম হবে না। হতাশ হয়ে বসে নিঃশ্বাস ফেলে বললেন, ওহো, হায় রে, এমন সুযোগটাও হাতছাড়া হয়ে গেল। আর অধৈর্য হয়ে বসে বসে তার নবাবী ছাদের কোফ জোড়াটাতে তা দিতে লাগলেন, আর থেকে থেকে ফুঁসে উঠতে লাগলেন। তার জন্য তৈরি দ্বিতীয় দফার খিচুড়ি তার আর মুখে রুচল না।
কি গো, তুমি যে আজ ভারী খুশি। আজ তোমার মাটিতে পা পড়ছে না। ডিস্ট্রিক্ট পুলিশের সুপারিনটেন্ডেন্টের নাগাল পেয়েছো নাকি? পেয়েছি বই কি। কিরকম শুনি? আমাদের যে চর নিতাই চক্রবর্তী, সে ওদের ওখানে চরগিরি করে। তার কাছে শোনা গেল আজ মোচকাঠির জঙ্গলে নাকি ওদের একটা মস্ত সভা হবে, সেটাকে ঘেরাও করবার বন্দোবস্ত হচ্ছে। ভারী জঙ্গল, আমরা আগে থাকতে লুকিয়ে সার্ভেয়ার পাঠিয়ে তন্ন তন্ন করে সার্ভে করে নিয়েছি। কোথাও আর লুকিয়ে পালাবার ফাঁক থাকবে না। তোমাদের বুদ্ধির ফাঁকের মধ্যে দিয়ে বড় বড় ফুটোই থাকবে। অনেকবার তো লোক হাসিয়েছো, আর কেন, এবারে ক্ষান্ত দাও। সে কি কথা শুধু, এমন সুযোগ আর পাবো না। আমি তোমাকে বলছি, আমার কথা শোনো। ও মোচকাটের জঙ্গল ওসব বাজে কথা। সে তোমাদেরই ঘরের আনাচে কানাচে ঘুরছে, তোমাদের মুখের উপরে তুড়ি মেরে দৌড় দেবে, এ আমি বলে দিলুম। তা তুমি যদি লুকিয়ে তাদের ঘরের খবর দাও তাহলে সবই সম্ভব হবে। দেখো, অমন চালাকি করো না। বোকামি করতে হয় পেট ভরে করো, অনেকবার করেছো, কিন্তু কিন্তু নিজের ঘরের বউকে নিয়ে। শুধু আমি দেখেছি যে এই একটা বিষয় তোমার ঠাট্টাটুকুও সয় না। আচ্ছা বলো তো, চোখে আঁচল চাপা দিয়ে কাঁদার মতো কি বললাম? তা সত্যি, পুলিশের ঠাট্টাতেও যে গায়ে দাঁত বসে। এখন কিছু খেয়ে নেবে কিনা বলো? তা নেব, সময় আছে। সব একেবারে পাকাপাকি ঠিকঠাক হয়ে গেছে। দেখো, আমি সত্যি কথাই বলবো। তোমরা যা কানাকানি করো তা যদি জানতে পারতুম, তাহলে ওদের কাছে ফাঁস করে দেওয়াই কর্তব্য মনে করতুম। সর্বনাশ, কিছু শুনেছ নাকি তুমি? তোমাদের সংসারে চোখ কান খুলে রাখতেই হয়, কিছু কানে যায় বই কি। কানে যায়, আর তারপরে? আর তারপরে চণ্ডীদাস বলেছেন, কানের ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিয়া দিল প্রাণ। তোমার ওই ঠাট্টাতেই তুমি জিতে যাও। কোনটা যে তোমার আসল কথা সেটাই ধরা যায় না। তা বুঝবার বুদ্ধি যদি থাকতো তবেই পুলিশ ইন্সপেক্টরের কাজ তুমি করতে না। এর চেয়ে বড় কাজেই সরকার বাহাদুর তোমাকে লাগিয়ে দিতেন বিশ্বহিতৈষীর পদে, বক্তৃতা দিতে দিতে দেশে বিদেশে জাল ফেলতে। সর্বনাশ, তাহলে সেই যে মেয়েটির গুজব শোনা যাচ্ছে সে দেখি আমার আপন ঘরেরই ভিতরকার। ওই দেখো, কুকুরটা চেঁচিয়ে মরছে। যাই, ওকে খাইয়ে ঠান্ডা করে আসি। আমি আমি এক্ষুনি গিয়ে ওই কুকুরটাকে গুলি করব। না, কখনো তুমি যেতে পারবে না। কেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, হাত ছাড়ো, যাব না বলছি তো। না, তুমি সামনে গিয়ে দাঁড়ালেই একেবারে টুঁটি ক্যাক করে চেপে ধরবে। ও বড় বদমাইশ কুকুর, ও কেবল আমাকেই চেনে। এই শুধু একটা খবর পেয়েছি, সেই অনিল লোকটা না হরবোলা, ও সব জন্তুরই নকল করতে পারে। তার রোজ রাত্রি 2টোর সময় ওই যে তোমায় ডাক দিচ্ছে না, তাই বা বলি কি করে? শেষকালে আমাকে সন্দেহ। এই রইল তোমার ঘরকন্যা পড়ে। আমি চললুম আমার ভগ্নিপতির বাড়িতে। আরে আরে আরে, কোথায় যাও? ভালো মুশকিল, নিজের ঘরের বউকে ঠাট্টা করব না? আমি ঠাট্টার জন্যে পরের ঘরের মেয়ে এখন কোথায় খুঁজে পাই? পেলেই বা শান্তি রক্ষা হবে কি করে? নাও এসো এসো, এদিকে বসো। আরে বসোই না। আহা, কি করছো? আরে কাঁদছো কেন? এই সামান্য একটা ব্যাপার নিয়ে। না, তোমার এই ঠাট্টা আমার সইবে না, আমি বলে রাখছি। আচ্ছা আচ্ছা, ব্যাস রইল। এখন তুমি আরামে নিশ্চিন্ত হয়ে তোমার কুকুরকে খাইয়ে এসো। ও আবার কাটলেট নইলে খায় না, পুডিং না হলে ওর পেট ভরে না। সামান্য কুকুর নিয়ে তুমি অত বাড়াবাড়ি করো কেন আমি বুঝতে পারি না। শুধু তোমরা পুরুষ মানুষ বুঝবে না, সন্তানহীনা মেয়ের বুকে যে স্নেহ জমে থাকে, সে যে কোনো একটা প্রাণীকে পেলে তাকে বুকের কাছে টেনে নেয়। ওকে ওকে একদিন না দেখলে আমার মনে কেবলই ভয় হতে থাকে, কে ওকে কোন দিক থেকে ধরে নিয়ে গেল। তাই তো আমি ওকে এত যত্নে ঢেকে ঢুকে রাখি। কিন্তু আমি বলে দিচ্ছি, শুধু কোনো জানোয়ার এত আদরে বেশি দিন বাঁচতে পারে না। তা হোক, যতদিন বাঁচে ভালো করেই বাঁচুক। বিজয়বাবু বিশ্রাম করতে লাগলেন। ইতিমধ্যে পুলিশের দলবল জুটল। চলল সবাই আলাদা আলাদা রাস্তায় মোচকাটির দিকে।
বহু দূরের পথ, প্রায় রাত শেষ হয়ে গেল যেতে যেতে। পরের দিন বেলা 7টার সময় মুখ শুকিয়ে ইন্সপেক্টর বাড়িতে এসে কেদারাটার উপর ধপাস করে বসে পড়লেন। শুধু বড় ফাঁকি দিয়েছে। তোমার কথাই সত্যি। পুলিশের লোক ঘেরাও করলে বন, সে বনে জনমানব নেই। হই হই লাগিয়ে দিলে, চিৎকার করে বলতে লাগলে, কোথায় আছো বের হও, নইলে আমরা গুলি চালাবো। অনেকগুলো ফাঁকা গুলি চলল, তাও কোনো সাড়া নেই। পুলিশের লোক খুব সাবধানে বনের মধ্যে ঢুকে তল্লাশ করলে। তখন ভোর হয়ে এসেছে। রব উঠল, ধর ধর সেই নিতাই বদমাশকে। নিতাই এর আর টিকি দেখা যায় না। এখানে চিঠি পাওয়া গেল, কেবল এই কটি কথা, আসামি নিরাপদ, দিদিকে আমার প্রণাম জানাবেন, অনিল। দেখো দেখি কি কাণ্ড, এর মধ্যে আবার তোমার নাম জড়ানো কেন? শেষকালে আবার কি? পুলিশের ঘরে গিন্নি কি আসামির ঘরের দিদি হতে পারে না? সংসারের সব সম্বন্ধই কি সরকারি খামের ছাপ মারা? আমি আর কিছু বলবো না, এখন তুমি একটু শো, একটু ঘুমো। ঘুম ভাঙল তখন বেলা দুপুর। স্নান করে দুপুরের খাওয়ার পর বিজয় বসে বসে পান চিবোতে লাগলেন। লোকটার চালাকির কথা কি আর বলবো তোমাকে। ও দলবল নিয়ে চারিদিকে প্রোপাগান্ডা ছড়িয়ে বেড়াচ্ছে যে ও নাকি ভোর রাত্রিরে কুম্ভক যোগ করে শূন্যে আসন করে। এটা নাকি অনেকে সচক্ষে দেখা। গ্রামের লোকের বিশ্বাস জন্মিয়ে দিয়েছে ও একজন সিদ্ধ পুরুষ, বাবা ভোলানাথের চিহ্নিত। ওর গায়ে হাত দেবে হিন্দুর ঘরে আজ এমন লোকটি নেই। তারা সব আপন ঘরের দাওয়ায় ওর জন্য খাবার রেখে দেয়, রীতিমতো নৈবেদ্য। সকালবেলা উঠে দেখে তার কোনো চিহ্ন নেই। হিন্দু পাহারাওয়ালারা তো ওর কাছে ঘেঁষতেই চায় না। একজন দারোগা সাহস করে হিজলাকান্দির দাঙ্গার পরে ওকে গ্রেপ্তার করেছিল। ওমা, হপ্তাখানেকের মধ্যে তার স্ত্রী নাকি বসন্ত হয়ে মারা গেল। এরপরে তো আর প্রমাণের অভাব রইল না। সেই জন্য এবারে যখন মোচকাঠিতে ওর কোনো সাড়া পাওয়া গেল না, চৌকিদাররা ঠিক করলে যে ও যখন খুশি আপনাকে লোপ করে দিতে পারে। ও তার একটি সাক্ষীও রেখে গেছে। একটা জলা জায়গায় পায়ের দাগ দেখা গেল, 2 হাত অন্তর অন্তর একটি পদক্ষেপ, 1.5 হাত মতো লম্বা হবে। তো হিন্দু চৌকিদাররা তো সেই পায়ের দাগের উপরে ভক্তি ভরে লুটিয়ে পড়ে আর কি। এই লোককে সম্পূর্ণ মন দিয়ে ধরপাকড় করা শক্ত হয়ে উঠলে দেখছি। বুঝলে শুধু ভাবছি এবার মুসলমান চৌকিদার আনাবো, কিন্তু দেশের হাওয়ার গুণে মুসলমানকে যদি ছোঁয়াচ লাগে তবে কিন্তু আরও সর্বনাশ হবে। খবরের কাগজওয়ালারা মোচকাঠিতে সংবাদদাতা পাঠাতে শুরু করলে। কোন পলাতকের এই লম্বা পা তা নিয়ে অনেকক্ষণ আলোচনা হলো। এখন এই লোকটাকে কি করা যায় বলো তো? এই কিছুদিন বেলে খালাস পেয়েছিল, সেই সুযোগে দেশের হাওয়ায় যেন গাঁজার ধোঁয়া লাগিয়ে দিলে। এদিকে পিছনে প্রোপাগান্ডা চলছেই। নানা রকম ছায়া নানা জায়গায় দেখা যায়। এক জায়গায় মহাদেবের একগাছি চুল পাওয়া গেছে বলে আমার এক ভক্ত কনস্টেবল অত্যন্ত গদগদ হয়ে উঠেছে। সেটা যে শনের দড়ি, সে কথা বিচার করবার সাহসই হলো না। কদিনের মধ্যে চারিদিকে একেবারে গুজবের ঝড় উঠে গেল। মোচকাঠিতে ওই পায়ের চিহ্নের উপরে মন্দির বানাবে বলে একজন ধনী মারোয়ারি 30,000 টাকা দিয়ে বসেছে। একজন ভক্ত পাওয়া গেল, তিনি ছিলেন একসময় ডিস্ট্রিক্ট জজ। তার কাছে বসে অনিল ডাকাত শিব সংহিতার ব্যাখ্যা শুরু করে দিলে। না, মানতে হবে লোকটার পড়াশোনা আছে। এমনি করে ভক্তি ছড়িয়ে যেতে লাগলো। এবারকার বেলের মেয়াদ শেষ হয়ে গেলে ওর নামে সাক্ষী জোগাড় করা অসম্ভব হয়ে পড়বে, বুঝলে। অনিল ডাকাতকে নিয়ে তো এক মস্ত সমস্যা বাঁধলো দেখছি। শুধু তুমি জানো বোধহয় এইদিকে আর এক সংকট বেঁধেছে। আমার মামাতো ভাই গিরিশ, সে তো হাতিবাঁধা পরগনায় পুলিশের দারোগাগিরি করে। তা কর্তব্যের খাতিরে একজন কুলীন ব্রাহ্মণের ছেলের হাতে হাতকড়ি লাগিয়েছিল। সেই থেকে গ্রামের লোকেরা তাকে জাতে ঠেলবার মন্ত্রণা করছে। এদিকে তার মেয়ের বিয়ের বয়স পেরিয়ে যায়, যে পাত্রই জোটে তাকে ভাঙিয়ে দেয় গ্রামের লোক। পাত্র যদি বা জোটে তাহলে পুরুত জোটে না। দূর গ্রাম থেকে পুরুতের সন্ধান পেল, কিন্তু হঠাৎ দেখা গেল সে কখন দিয়েছে দৌড়। এবারে একটা কিনারা পাওয়া গেছে। বৃন্দাবন থেকে এক বাবাজি এসে হঠাৎ আমার হেড কনস্টেবলের বাড়িতে আড্ডা দিলে। তা সৎ ব্রাহ্মণ খাইয়ে দাইয়ে আমরা সবাই মিলে তাকে খুশি করাচ্ছি। তাকে রাজিও করানো গেছে। এখন গ্রামের লোকের হাত থেকে তাকে বাঁচিয়ে রাখতে হবে, বুঝলে। শুধু তুমিও একটু এই কাজে সাহায্য করো। ও মা,
করব না তো কি, ও তো আমার কর্তব্য। আহা, তোমাদের গিরিশের মেয়ে, আমাদের মিনু, সে তো কোনো অপরাধ করেনি, তার বিয়ে তো হওয়াই চাই। আনো তোমার বৃন্দাবনবাসীকে, ওইসব স্বামীজির আদর যত্ন করতে আমি জানি। এলেন বৃন্দাবনবাসী। বুকে লুটিয়ে পড়ছে সাদা দাড়ি নারদ মুনির মতো। শুধু ভক্তিতে গদগদ হয়ে পায়ের কাছে লুটিয়ে পড়ল। পাড়ার লোক তার প্রণামের ঘটা দেখে হেসে আর বাঁচে না। প্রবীণা প্রতিবেশিনী মুচকি হেসে বললেন, তা বাচ্চা, সাধু সন্ন্যাসীদের ওপর তোমার এত ভক্তি উঠলে উঠলো, কি ব্যাপার? দরকার পড়লেই ভক্তি উঠলে ওঠে। বাবা ঠাকুরেরা পায়ের ধুলো নিয়ে গলে যান। মিনুর বিয়ে না হওয়া পর্যন্ত আমার এই ভক্তিটাকে টিকিয়ে রাখতে হবে। ঘন ঘন শাঁখ বেজে উঠল। উলুর সঙ্গে বর আসার শব্দ এলো চারদিক থেকে। কোনেকে একটি চেলি জড়ানো পুঁটুলির মতো করে এওর দল নিয়ে এলো ছাদনাতলায়। নির্বিঘ্নে কাজ সমাধা হলো। বর কোণে বাবাজিকে প্রণাম করে অন্দরে যাবার জন্য উঠে দাঁড়ালো। তখন বাবাজি আশীর্বাদ শেষ করে বিজয়বাবুকে আর সভার সবাইকে বললেন, মশাই, আমার খবরটা এবারে দিয়ে যাই। পুরুতের কাজ আমার পেশা নয়। আমার যা পেশা সে আপনার সমস্ত দারোগা কনস্টেবলদের ভালো করেই জানা আছে। এখন আপনাদের পুরুতের দক্ষিণা দেবার সময় এসেছে। সে পর্যন্ত সবুর আমার সইবে না। অতএব আপনারা বিদায় করবার আগেই আমি বিদায় নিলাম। এই বলে সন্ন্যাসী সকলের সামনে দাড়ি গোঁফ টেনে ফেলে 3 লাফে চণ্ডীমণ্ডপের পাঁচিল ডিঙিয়ে উধাও। সভার লোকেরা হাঁ করে চেয়ে রইল। বিজয়বাবুর মুখে কথা নেই। বিয়ের ভোজ শেষ হয়ে গেছে। পাড়াপড়শি গেছে যে যার ঘরে। বরবধূ বাসর ঘরে বিশ্রাম নিচ্ছে। সদু আর বিজয় একান্তে কথা বলছে। তুমি ভাবছো কি? যেমন করে হোক কাজ তো উদ্ধার হয়ে গেল। সন্ন্যাসী উধাও হয়ে গিয়ে তোমাদেরই তো কাজ হালকা করে দিয়ে গেল। এখন বাসি বিয়ের আয়োজন করতে হবে। চোর ডাকাতের পিছনে সময় নষ্ট করো না। কিন্তু সেই মেয়েটির কোনো খোঁজ পেলে কি? দুঃখের কথা বলবো কি, এখন একটি মেয়ের জায়গায় রোজ আমার থানার সামনে 25টি মেয়ের আমদানি হচ্ছে, বুঝলে? চাল, কলা, নৈবেদ্য আরো কি কি সব নিয়ে। এখন কোনটি যে কে খোঁজ করা শক্ত হয়ে উঠলো দেখছি। সে কি, তোমার দরজায় এত মেয়ের আমদানি তো ভালো নয়। ওখানে তুমি কি বাবাজি সেজে বসেছো নাকি? না না, লোকটার চালাকির কথা শোনো একবার, অবাক হবে। একদিন হঠাৎ কিষণলাল এসে আমায় খবর দিলে যে আফিসের সামনে রাস্তায় একটি পাথর বেরিয়েছে। তার গায়ে পাড়ার মেয়েরা এসে সিঁদুর লাগাচ্ছে, চন্দন মাখাচ্ছে। কেউ তো চাইতে এসেছে সন্তান, আবার কেউ আবার স্বামী সৌভাগ্য, কেউ তো আমারই সর্বনাশ চাইছে, বুঝলে? এই ভিড় পরিষ্কার করতে গেলেই আবার খবরের কাগজে মহা হাউমাউ করে উঠবে যে এইবার হিন্দুর ধর্ম গেল। এমনকি আমার হিন্দু চৌকিদাররাও তাকে 5 শিকা করে প্রণামী দেয়। ব্যবসা খুব জমে উঠল দেখছি। টাকাগুলো কে আদায় করছে অবশেষে সেটার দিকে চোখ পড়ল। তা একদিন দেখা গেল না আছে পাথরটা আর না আছে টাকার থালা। আর সেই পাগলা গোছের লোকটা, সেও তার সাজ বদলে কোথায় যে গা ঢাকা দিল সে সম্বন্ধে নানা অদ্ভুত গুজব শোনা যেতে লাগলো। মুশকিল তো এটাই যে হিন্দু চৌকিদাররা হাঙ্গার স্ট্রাইকের ভয়ে দেখাতে থাকে। এখন এই নিয়ে যদি শান্তিভঙ্গ হয় তাহলে আবার সকলের কাছে জবাবদিহি করতে আমার প্রাণ বেরিয়ে যাবে। এখন কোন দিক সামলাই বলো তো? আর এক উৎপাত ঘটেছে। একদিন ছেদিলাল এসে পড়ল পুলিশের থানার দরজায় দড়াম করে। হাউ মাউ করে বললে যে ভোলানাথের 1 শিংওয়ালা ভৃঙ্গি বাবা ষাঁড়ের মতো নাকি গর্জাতে গর্জাতে এসে তাকে তাড়া করেছিল। সে তো কাজ ছেড়ে দিয়ে চলে গেছে সন্ন্যাসী হয়ে। গাছতলায় বসে বসে এখন গাঁজা খাচ্ছে। এখন লোক পাওয়া শক্ত হয়ে গেছে। আর ওর সঙ্গে আমরা পেরে উঠিনে, কেননা মেয়েরা ওর সহায়। ও তাদের সব বশ করে নিয়েছে। ওর গল্প যতই শুনি আমারই তো মন টলমল করে ওঠে। দেখো আবার সর্বনাশ করো না যেন। না, তোমার ভয় নেই। আমার এত সৌভাগ্য নয়। মেয়েদের চাতুরি দিয়ে ঘরকন্যা চালাতে হয়।
সেটা দেশের সেবায় লাগালে ওই স্ত্রী বুদ্ধি 16 আনা কাজে লাগতে পারে। পুরুষরা বোকা, তারা আমাদের বলে সরলা, অখোলা। এই নামের আড়ালেই আমরা সাধ্যিপনা করে থাকি, আর ওই খোকার বাবারা মুগ্ধ হয়ে যায়। আমরা অবলা, অখোলা, এই খ্যাতেই আমরা কুকুরের গলার শিকলের মতো গলায় পড়ে থাকি। আর তোমরা আমাদের পিছনে পিছনে টেনে নিয়ে বেড়াও। তার চেয়ে সত্যি কথা বলো না কেন? সুযোগ পেলে তোমরাও ঠকাতে জানো, সুযোগ পেলে আমরাও ঠকাতে জানি। আমরা এত বোকা নই যে শুধু ঠকবই আর ঠকাবো না। বুড়িগুলো বলে থাকে সদু বড় লক্ষ্মী, অর্থাৎ রাঁধতে বাড়তে ঘর নিকটে সদুর ক্লান্তি নেই। এইটুকু বেড়ার মধ্যে আমাদের সুনাম। দেশের লোক না খেতে পেয়ে মরে যাচ্ছে, আর যারা মানুষের মতো মানুষ তাদের হাতে হাতকড়ি পড়ছে। আমরা রেধে বেড়ে বাসন মেজে করছি সতী সাধ্যিগিরি। আমরা অলক্ষী হয়ে যদি কাজের মতো কিছু একটা করতে পারি তাহলে আমাদের রক্ষা। এই আমি তোমাকে বলে রাখলুম। আমাদের ছদ্মবেশ ঘুচিয়ে দেখো তো, দেখবে হয়তো আছে কোথাও কিছু কলঙ্কের চিহ্ন, কিন্তু তার সঙ্গে সঙ্গেই আছে জ্বলন্ত আগুনের দাগা। নিছক আরামের খেলার দাগ নয়। মেরেছি, কিন্তু মরেছি তার অনেক আগে। সংসারে মেয়েরা দুঃখের কারবার করতেই এসেছে। সেই দুঃখ কেবল আমি ঘরকন্যার কাজে ফুঁকে দিতে পারবো না। আমি চাই সেই দুঃখের আগুনে জ্বালিয়ে দেব দেশের যত জমানো আস্তাকুর। লোকে বলবে না সতী, বলবে না সাধ্যী, বলবে দজ্জাল মেয়ে। এই কলঙ্কের তিলক আঁকা ছাপ পড়বে তোমার সদুর কপালে। আর তুমি যদি মানুষের মতো মানুষ হও তবে তার গুমর বুঝতে পারবে। তোমার মুখে ওরকম কথা আমি ঢের শুনেছি, তারপর তো দেখেছি সংসার যেমন চলে তেমনি চলছে। মাঝে মাঝে মন খোলসা করা দরকার, তাই শুনি আর হাভানা চুরুট টানি। যাই হোক না কেন, আমি জানি আমি যাই করি শেষ পর্যন্ত তুমি আমাকে ক্ষমা করবেই। আর সেই ক্ষমাই যথার্থ পুরুষ মানুষের লক্ষণ, যেন শ্রীকৃষ্ণের বুকে ভৃগুর পায়ের চিহ্ন। তোমার সেই ক্ষমার কাছেই তো আমি হার মেনে আছি। মিথ্যা স্তব করব না। পুলিশের কাজে তোমার খবরদারির শেষ নেই, কিন্তু আমাকে তুমি চোখ বুজে বিশ্বাস করে এসেছো, যদিও সব সময় সেই বিশ্বাসের যোগ্যতা আমার ছিল না। আমি এই জন্যেই তোমাকে ভক্তি করি। আমার ভক্তি শাস্ত্রমতে করা নয়। শুধু আর কেন, পেট ভরে যা বলবার সে তো বলে গেলে। এখন তোমার ওই কুকুরটাকে খাওয়াতে যাও, বড্ড চেঁচাচ্ছে। ও আমাকে দেখছি ঘুমোতে দেবে না। আমি ভাবছি এবার আমাকে ছুটির দরখাস্ত দিতে হবে। তুমি ইন্সপেক্টরি ছেড়ে দিয়ে গাছতলায় বাবাজি সেজে বসো, তোমার আয় যাবে বেড়ে। আমিও তার কিছু বকরা পাবো। এই সবটাতেই যে তুমি এমন নিশ্চিন্ত হয়ে থাকো, এইটা আমার ভালো লাগে না। ও আমার স্বভাব। তোমার খুনি ডাকাতদের জন্য আমি চিন্তা করতে পারবো না। একা তোমার চিন্তাতেই আমার দিন চলে গেল। সমস্ত দেশের লোকের হাসিতে যোগ না দিয়ে আমি করব কি? তোমার এই পুলিশের থানায় স্বদেশীদের নিয়ে অনেক চোখের জল বয়ে গেছে। এতদিনে লোকেরা একটু হেসে বাঁচছে। এই জন্যেই অনিলবাবুকে সবাই 2 হাত তুলে আশীর্বাদ করছে, এক তুমি ছাড়া। আমি দুশ্চিন্তার ভান করব কি করে বলো দেখি? দেখো শুধু, এবারে কিন্তু আমি তোমার শরণাপন্ন। কবে তুমি আমার শরণাপন্ন নও শুনি? এর জন্যই তো তোমাকে সবাই স্ত্রৈণ বলে। 2 জাতের স্ত্রৈণ আছে জানো তো? একদল পুরুষ স্ত্রীর জোরের কাছে হার না মেনে থাকতে পারে না, তারা কাপুরুষ। আর একদল আছে তারা সত্যিকার পুরুষ, তাই স্ত্রীর কাছে অসংশয় হার মেনেই নেয়। তারা অবিশ্বাস করতে জানেই না, কেননা তারা বড়। এই দেখো না, আমার কত বড় সুবিধে। তোমাকে যখন খুশি যেমন খুশি ঠকাতে পারি। তুমি চোখ বুজে সব মেনে নাও। শুধু কি স্পষ্ট তোমার কথাগুলো গো। সে তোমারই গুণে কর্তা, সে তোমারই গুণে। এবার কাজের কথাটা শুনে নাও, ওসব আলোচনা পরে হবে। শোনো, এবার একটা সরকারি কাজে তোমার সাহায্য চাই, নইলে আমার আর মান থাকে না। পুলিশের লোকরা নিশ্চয়ই জেনেছে এই কাছাকাছি কোথায় এক জায়গায় একজন মেয়ে আছে। সেই এখানকার খবর কেমন করে পায় আর ওকে সাবধানে চালিয়ে নিয়ে বেড়ায়। সে আচ্ছা জাহাবাজ মেয়ে। ওরা বলছে সে এই পাড়ারই কোনো বিধবা মেয়ে। শোনো, যেমন করে হোক তার সন্ধান নিয়ে তার সঙ্গে তোমাকে ভাব করতে হবে। কিন্তু
শেষকালে আমাকেও তোমাদের চরের কাজে লাগাবে? আচ্ছা, তাই হবে। মেয়েকে দিয়ে মেয়ে ধরার কাজে লাগা যাবে, নইলে তোমার মুখ রক্ষা হবে না, এই আমি ভার নিলুম। দুদিনের মধ্যে সমস্ত রহস্য ভেদ হয়ে যাবে। পরশু হলো শিবরাত্রি। খবর পেয়েছি অনিল ডাকাত সিদ্ধেশ্বরী তলার মন্দিরে জপ তপ করে রাত কাটাবে। তার মনে তো ভয় ডর কোথাও নেই। এদিকে ও ভারী ধার্মিক কিনা। ওই মেয়েটা থাকবে তার কিরকম তান্ত্রিক মতের স্ত্রী হয়ে। তোমরা পুলিশের লোক আড়ালে আড়ালে থেকো, আমি ধরে দেব। কিন্তু রাত্রি 1টার আগে যেও না, তাড়াহুড়ো করলে সব ফসকে যাবে। অমাবস্যার রাত 1টা বেজেছে। খালি পায়ে দুটো একটা লোক অন্ধকারে নিঃশব্দে এদিক ওদিকে বেড়াচ্ছে। বিজয়বাবু মন্দিরের দরজার কাছে। একজন চুপি চুপি তাকে ইশারা করে ডাকলেন আর আস্তে আস্তে বললেন, বিজয়বাবু, 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 সেই ঠাকুরুনটি আজ মন্দিরের মধ্যে এসেছেন, তাতে সন্দেহ মাত্র নেই। তিনি বিখ্যাত কোনো যোগিনী ভৈরবী। দিনের বেলা কারোর চোখেই পড়েন না। রাত্রি 1টার পর শুনেছি নটরাজের সঙ্গে তার নৃত্য। একটা লোক দৈবাত দেখেছিল। সে পাগল হয়ে বেড়াচ্ছে এখন চারিদিকে। হুজুর, আমরা মন্দিরে গিয়ে ওই ঠাকুরুনের গায়ে হাত দিতে পারবো না, এমনকি চোখেও দেখতে পারবো না, এ বলে রাখছি। আমরা ব্যারাকে ফিরে যাব ঠিক করেছি। এখন আপনি একলা যা পারেন করুন। একে একে তারা সবাই চলে গেল। নিঃশব্দ বিজয়বাবু যত বড় একেলে লোক হন না কেন, তার যে ভয় করছিল না এ কথা বলা যায় না। তার বুক দূর দূর করছে। দরজার কাছ থেকে মেয়েলি গলায় গুনগুন আওয়াজ শোনা যাচ্ছে। বিজয়ের গায়ে কাঁটা দিয়ে উঠতে লাগলো। ভাবলেন কি করা যায়। একসময় সাহসে ভর করে দিলেন দরজায় এক ধাক্কা। ভাঙা দরজা খুলে গেল। ভিতরে একটি মাটির প্রদীপ মিটমিট করে জ্বলছে। দেখলেন শিবলিঙ্গের সামনে তার স্ত্রী জোড়হাত করে বসে, আর অনিল একপাশে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে। নিজের স্ত্রীকে দেখে সাহস হলো মনে। বললেন, সদু, মানে শেষে তুমি, মানে তোমার এই কাজ? হ্যাঁ, আমি সেই মেয়ে যাকে তোমরা এতদিন খুঁজে বেড়াচ্ছ। নিজের পরিচয় দেব বলেই আজ এসেছি এখানে। তুমি তো জানো আমাদের দেশে দৈবাত 2-1জন সত্যিকার পুরুষ দেখা যায়। তোমাদের একমাত্র চেষ্টা তাদের একেবারে নির্জীব করে দিতে। আমরা দেশের মেয়েরা যদি এই সব সুসন্তানদের আপন প্রাণ দিয়ে রক্ষা না করি, তবে আমাদের নারী ধর্মকে ধিক। তোমার অগোচরে নানা কৌশলে এতদিন এই কাজ করে এসেছি, যার কোনো হুকুম কখনো ঠেলতে পারিনি। সকলের চেয়ে কঠিন আজকের এই হুকুম, এও আমাকে মানতে হবে। এই আমার দেবতাকে আজ তোমার হাতেই ছেড়ে দিয়ে আমি সরে দাঁড়াবো। জানি আমার চেয়ে বড় রক্ষক তার মাথার উপরে আছেন। 2 দিন পরে সমাজের সঙ্গে আমার সম্বন্ধ কিরকম নিন্দায় ভরে উঠবে তা আমি জানি। এই লাঞ্ছনা আমি মাথায় করে নেব। কখনো মনে করো না চাতুরি করে তোমার স্ত্রীকে বাঁচিয়ে এই মানুষকে আলাদা নালিশে জড়াতে পারবে। আমি চিরদিন তার পিছনে পিছনে থেকে শাস্তির শেষ পালা পর্যন্ত যাব। তুমি সুখে থেকো, তোমার ভয় নেই। ইচ্ছা করলেই তুমি নতুন সঙ্গিনী পাবে। আর যা করো, আমাকে দয়া করো না। আমার চেয়ে অনেক বড় যারা, তাদের তো তুমি তা করনি। সেই নিষ্ঠুরতার অংশ নিয়ে মাথা উঁচু করেই আমি তোমার কাছ থেকে বিদায় নেব। প্রাণপণে তোমাকে সেবা করেছি ভালোবেসে, প্রাণপণে তোমাকে বঞ্চনা করেছি কর্তব্যবোধে, এই তোমাকে জানিয়ে গেলুম। এরপরে হয়তো আর সময় পাব না। সৌদামিনী চুপ করতেই অনিল বলে উঠল, বিজয়বাবু, আমি আজ ধরা দেব বলেই স্থির করে এসেছিলুম। আমার আর কোনো ভাবনা নেই।
আমার কাজ শেষ হয়ে গেছে। আপনি সদুর কথায় ভরকাবেন না। ও একটি অসাধারণ মেয়ে, জন্মেছে আমাদের দেশে, একেবারে খাপছাড়া সমাজে। খুব ভালো করেই চিনেছি আমি ওকে, চিনি বলেই আপনাকে বলছি ও নিষ্কলঙ্ক। যে কঠিন কর্তব্য আমরা মাথায় নিয়ে দাঁড়িয়েছি, সেখানে ভালোবাসার কোনো ফাঁক নেই, আছে কেবল আপনাকে জলাঞ্জলি দেওয়া। বিশ্ব সংসারের লোক সদু সম্বন্ধে কিচ্ছু জানবে না, আপনার কোনো ভয় নেই। ওকে নিয়ে আপনি মন্দিরের সুড়ঙ্গ পথ দিয়ে বাড়ি ফিরুন, আর আমি অন্য দিক থেকে পুলিশের হাতে এক্ষুনি ধরা দিচ্ছি। এই সঙ্গে একটি কথা আপনাদের জানিয়ে রাখি, আমাকে আপনারা বাঁধতে পারবেন না। রবি ঠাকুরের একটা গান আছে, আমারে বাঁধবি তোরা, সেই বাঁধন কি তোদের আছে? এই গান অনেকবার গেয়েছি, আবার গাইব। তারপর চলবো আফগানিস্তানের রাস্তা দিয়ে, যেমন করে হোক পথ করে নেব। আপনাদের সঙ্গে আমার এই কথা রইল। আর 15 দিন পরে খবরের কাগজে বড় বড় অক্ষরে বের হবে, অনিল বিপ্লবী পলাতক। আজ প্রণাম হই। হঠাৎ বিজয়ের হাত কেঁপে উঠল, টর্চটা মাটিতে পড়ে গেল হাত থেকে। মুখের উপরে 2 হাত চেপে বসে পড়লেন তিনি। প্রদীপটাও দমকা বাতাসে শেষ হয়ে গেছে অনেক আগেই। আজ স্টোরিজ আনফোল্ডে শুনলেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি ছোট গল্প, বদনাম। আজকের শিল্পীরা হলেন ইন্সপেক্টর বিজয়ের চরিত্রে সৌরভ রায়, সৌদামিনীর চরিত্রে অলিভিয়া পোদ্দার, অনিল ও বাবাজির চরিত্রে তমজিৎ দাস, পুলিশ কর্মচারী শুভভদ্র এবং গল্প পাঠে অঙ্কুর। কেমন লাগছে স্টোরিজ আনফোল্ডের গল্প পাঠ? আপনাদের মতামত আমাদের কমেন্ট করে জানান। গল্প ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আর যে অনুরোধটা শুরুতেই করেছি, সেটা আবারও করছি, স্টোরিজ আনফোল্ডকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সমস্ত নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করে দেবেন। স্টোরিজ আনফোল্ড, কান থেকে হৃদয় পর্যন্ত।